স্বাগত আন্তর্জাতিক সংবাদের সাথে আছি আমি ইশরাত সুমা। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ৯ শিশুসহ ১০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। তালেবান সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় প্রথম হামলা চালায় পাকিস্তান। এরপর উত্তর পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও কয়েকবার বিমান হামলা হয়েছে। সেখানে অন্তত ৪ বেসামরিক নাগরিক আহত হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্প্রতি কয়েক দফা সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও হামলা থামায়নি ইসরায়েলি বাহিনী। সোমবারও উপত্যকাটিতে অন্তত ৪ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে কয়েকজন। উত্তর ও দক্ষিণ গাজায় দিনভর আর্টিলারি, বিমান হামলা ও হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ অব্যাহত ছিল। এছাড়া উত্তর গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র বিস্ফোরণে এক ফিলিস্তিনি শিশু নিহত হয় এবং একাধিক শিশু আহত হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। হামলার পাশাপাশি ইয়েলো লাইনের বাইরে গাজার পূর্বাংশের বহু এলাকা ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে করে বাস্তুচ্যুত পরিবারগুলোর ফিরে যাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এদিকে মধ্য গাজার নুসেইরাত শিবির থেকে এক ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধারের দাবি করেছে হামাস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনায় পরিবর্তন এনে ১৯ দফা করার প্রস্তাব উত্থাপিত হয়েছে। এতে খুশি ইউক্রেন, তবে তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের তৈরি করা পরিকল্পনার খসড়া নিয়ে রোববার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা বৈঠক করেন। তবে এ পরিকল্পনা কিয়েভ ও এর ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করে। পরিকল্পনার কয়েকটি অংশ রাশিয়ার স্বার্থ সমর্থন করে এমন মনে হয় ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা সেগুলো বাতিল করে পরিকল্পনার একটি সংশোধিত সংস্করণ তৈরি করেছে। এই সংশোধনকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এ পরিকল্পনায় অনেক সঠিক উপাদান যুক্ত করা হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে এ সংশোধিত পরিকল্পনাকে সোমবার ক্রেমলিনের একজন কর্মকর্তা সম্পূর্ণ অগঠনমূলক বলে প্রত্যাখ্যান করেন। ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার শতকরা প্রায় ৯০% মানুষ চরম তাপপ্রবাহের ঝুঁকিতে পড়বে। একই সময় এই অঞ্চলে প্রায় ১/৪ মানুষ মারাত্মক বন্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের নতুন এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে গবেষণার ভিত্তিতে বলা হয়েছে, ঘনবসতি, তাপমাত্রা বৃদ্ধি এবং ভৌগোলিক অরক্ষিত অবস্থান দক্ষিণ এশিয়াকে পৃথিবীর সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটিতে পরিণত করেছে। প্রতিবেদনে ঝুঁকি কমাতে শক্তিশালী আগাম সতর্কীকরণ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা এবং অভিযোজন কেন্দ্রিক নীতিমালা গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার পর এবার দেশটির রাষ্ট্র সমর্থিত একটি সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তকমা দিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে ভেনেজুয়েলা। সোমবার আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার রাষ্ট্র সমর্থিত কার্টেল দে লস সোলস নামের সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারাও এই সংগঠনটির সাথে যুক্ত আছেন বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এই ঘোষণার মধ্যে দিয়ে ভেনেজুয়েলার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার পর সন্ত্রাস সম্পর্কিত অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। তবে ভেনেজুয়েলা সরকার বলছে কার্টেল দে লস সোলস নামের কোনো সংগঠন নেই। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে সেনাবাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন ইসরায়েলের সেনাপ্রধান। এছাড়া নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান এবং আরও ৪ জেনারেল সহ কয়েকজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে শৃঙ্খলাগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুত এই সেনা কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সাবেক পরিচালক, দক্ষিণাঞ্চলীয় কমান্ডের শীর্ষ কমান্ডার সহ বেশ কয়েকজন কমান্ডার আছেন বলে জানা গেছে। এছাড়া কয়েকজন সেনা কর্মকর্তাকে ব্যাপকভাবে তিরস্কার করা হয়েছে।
সেই সঙ্গে বলা হয়েছে ভবিষ্যতে যে কোনো সময় তাদেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হবে। বারো হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর প্রথমবার জেগে উঠেছে ইথিওপিয়ার হাইলিগুবে আগ্নেয়গিরি। স্থানীয় সময় রোববার হঠাৎ সেখানে অগ্ন্যুৎপাত শুরু হয়, ফলে ভারত ও গালফ দেশের মধ্যে বিমান চলাচলে অসুবিধা হচ্ছে। ছাইয়ের মেঘ লোহিত সাগরের ওপরে ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন হাইলিগুবের হেলোসিন যুগে অর্থাৎ শেষ 12,000 বছরে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড নেই। আবুধাবিতে হয়ে গেল আন্তর্জাতিক নৌযান প্রদর্শনী। এতে ছিল বিলাসবহুল ইয়ট ও ক্লাসিক আরবীয় নৌকা। তবে সব ছাপিয়ে সবার নজর কেড়েছে মোটর চালিত বৈদ্যুতিক সার্ফবোট। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির নীল জলরাশিতে হয়ে গেল বিশ্বের সর্বাধুনিক নৌযান প্রদর্শনী। সপ্তম আবুধাবি ইন্টারন্যাশনাল বোট প্রদর্শনীর পর্দা উঠতেই একে একে বিলাসবহুল ইয়ট, ক্লাসিক আরবীয় নৌকা আর ভবিষ্যতের নৌযান উন্মোচিত হয়। চকচকে ফাইবার বডির চোখ ধাঁধানো ইয়ট, নেভাল ইঞ্জিনিয়ারিংয়ের নতুন নতুন সব উদ্ভাবন ছিল প্রদর্শনীতে। তবে সব কিছুকে ছাপিয়ে শো স্টপার হয়ে ওঠে মোটর চালিত বৈদ্যুতিক সার্ফবোর্ড। এটি নতুন হলেও সার্ফারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বৈদ্যুতিক সার্ফবোর্ড বিশ্বব্যাপী নতুন আইডিয়া হলেও এটি সার্ফারদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এখানে প্রচুর বিক্রি হচ্ছে। সাগরের ঢেউ উপভোগ করার সেরা উপায়ের মধ্যে এটি একটি। প্রদর্শনীতে রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বৈদ্যুতিক সার্ফবোর্ড ব্রাভুস শ্যাডো এক্সপ্লোরার। বৈদ্যুতিক সার্ফবোর্ডের রাজা বলা হয়েছে একে। অন্যান্য বোর্ডের তুলনায় এটির ত্বরণ 40% বেশি। দর্শনার্থীরা আধুনিক সব নৌযান পরিদর্শনের পাশাপাশি সুপার ইয়টে চড়ে বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতাও নিতে পেরেছেন। শিশুদের জন্য ছিল সমুদ্রের জীবন সম্পর্কে জানার ব্যবস্থা ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদর্শনীতে আবুধাবির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জার্মানি ও পোল্যান্ড সহ আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড অংশগ্রহণ করে। 85,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত এই প্রদর্শনীতে 56টি দেশের 1,000-এরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যা গত বছরের তুলনায় 32% বেশি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এ ছিল আজকের দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। এরপর দীপ্ত জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।